তখন সর্বপ্রথম টুইন টাওয়ার হামলার মাধ্যমে আফগানিস্তানে আমেরিকার যে আক্রমণ সেটি সংঘটিত হয়। তারপরে আমাদের বয়সে আমরা দেখলাম দীর্ঘ 15-20 বছরের সংগ্রাম শেষে আফগানিস্তানে তালেবান সরকারের পুনরায় ক্ষমতায় আসা। আমাদের জীবদ্দশাতে আমাদের অল্প বয়সে আমরা দেখেছি যে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের উপর যে আক্রমণ আমেরিকার, সেটি আমরা দেখেছি। তারপর সাদ্দাম হোসেনের গ্রেফতার এবং ফাঁসি কুরবানির ঈদের দিন, সেটিও আমাদের সমবয়সী যারা আছে তাদের সকলের, যারা মোটামুটি বৈশ্বিক খবর রাখতেন তাদের ব্রেনে এই জিনিসগুলো প্রভাব বিস্তার করে রাখার কথা। পাশাপাশি সিরিয়ার যে গৃহযুদ্ধ এবং সেই গৃহযুদ্ধের পরে আহমাদ আশারা তার যে ক্ষমতায় আরোহণ, এই আশেপাশের বৈশ্বিক অবস্থাগুলোর সাথে আমাদের বাংলাদেশের অবস্থা সব মিলিয়ে আমাদের জেনারেশন, আমাদের সমবয়সী জেনারেশন আসলে রাজনৈতিকভাবে বিশেষ করে এই মুহূর্তে অনেক সচেতনতার তুঙ্গে অবস্থান করছে, কিন্তু অনেকের মধ্যে আবার হতাশাও বিরাজ করছে। কেননা আমাদের জেনারেশনের আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেটির সাথে তাদের অনেক কিছুই কমন পড়বে, ফলত তাদের মধ্যে যে হতাশাও বিরাজ করছে এটা আমি বুঝতে পারি। তো আজকে একটু খোলামেলা আলাপ আলোচনা করব দেশের রাজনীতি বিষয় এবং সব কিছু বিষয়ে। এই ধরনের খোলামেলা আলাপ আলোচনা সাধারণত অতীতে কখনো করা হয়নি। আজকে আমাদের সাথে আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক তারও থাকার কথা ছিল, বিশেষত সঙ্গত কারণে সে থাকেনি। তো এই খোলামেলা আলাপ এবং আলোচনার শুরুতেই আমি প্রেক্ষাপটটা একটু তুলে ধরলাম। এবার আসেন এই নির্বাচনের প্রেক্ষাপটে। নির্বাচনের প্রেক্ষাপট থেকে আমরা আমাদের মূল কথার দিকে চলে যাব। নির্বাচনের প্রেক্ষাপটে দেখেন যে বিএনপির সাথে জোট করেছিল একদল আলেম, আবার জামাতের সাথেও কিন্তু জোট করেছিল একদল আলেম। জামাতের সাথে ছাত্ররা জোট করেছে এনসিপি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেখেন যে বিএনপির সাথে যে সমস্ত আলেম ওলামা জোট করেছিল তারাও সেভাবে কেউ জয়লাভ করে আসতে পারেনি, এবং জামাতের সাথেও যারা জোট করেছিল তাদের মধ্যে আলেম হিসেবে সবচেয়ে পরিচিত মুখ ছিল মামুনুল হক সাহেবের, তিনিও সেভাবে জয়লাভ করে আসতে পারেননি। পাশাপাশি আরেকটি বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে কে কোন পক্ষের জোটে যাবে, কে কাকে ভোট দেবে, এটি নিয়ে আলেম ওলামাদের মধ্যে যে পরিমাণ কাদা ছোড়াছুড়ি হয়েছে আমার জানা নাই নিকট অতীতে। আমি আলেম ওলামা বলতে এখানে হানাফি আহলে হাদিস পার্থক্য করতেছি না, বরং যারা দেশের মেইন স্ট্রিমে আছে তাদের কথাই বলতেছি, তথা দেওবন্দি হানাফি আলেম ওলামা তাদের কথাই বলতেছি। তাদের পরস্পরের মধ্যে যে পরিমাণ কাদা ছোড়াছুড়ি হয়েছে আমি আমার এই ছোট্ট বয়সে এই পরিমাণ কাদা ছোড়াছুড়ি নিকট অতীতে আর দেখিনি, বরং ভালো একটা একতাই দীর্ঘদিন থেকে দেখে এসেছি। শুধু তাই না, সবচেয়ে হাস্যকর যে বিষয়টি হয়েছে এবং লজ্জাস্কর হয়েছে আলেম ওলামার জন্য, যে ব্রাহ্মণবাড়ির একটা আসনে 3 জন আলেম ওলামা, একজন বিএনপির প্রতিনিধিত্ব করছেন বিএনপি জোটের, একজন জামাত এনসিপি জোটের, একজন চরমনায়ের ইসলামী আন্দোলন জোটের, 3 আলেম ওলামাকে পরাজিত করে একজন নারী প্রার্থী তিনি বিজয় লাভ করেছেন। তো এটি আলেম ওলামাদের অনৈক্য এবং রাজনীতিতে তাদের যে বিশাল একটা গ্যাপ থেকে গেছে, তারা বাংলাদেশের মাঠের বক্তব্য দার্স তাদরিসের সাথে রাজনীতির মাঠ যে এতটা সহজ বা সোজা নয়, কোনো একটা জায়গায় অবশ্যই কোনো কিন্তু বা কোনো জিজ্ঞাসাবোধক চিহ্ন অবশ্যই আছে, আত্মসমালোচনার জায়গা অবশ্যই আছে। যেখানে শুরুর থেকে সকল ইসলামী দল একত্রিত হয়ে তারা বলল যে অন বক্সে তারা ভোট নেবে, সেখানে শেষ মুহূর্তে এসে সেটিও কিন্তু ভেঙে গেল। আবার দেওবন্দি আলেম ওলামার একদল শুরুর থেকেই বলে আসতেছিলেন যে জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম বা তারা কাদিয়ানীদের চাইতেও খারাপ। তো এই নির্বাচনকে সামনে রেখে যে পরিমাণ কাদা ছোড়াছুড়ি হয়েছে মেইন স্ট্রিমের আলেম ওলামাদের মধ্যে, আমি নিকট অতীতে এরকম কাদা ছোড়াছুড়ি দেখিনি। এটি চরম একটি তিক্ত অভিজ্ঞতা হয়ে থাকবে এদেশের ইতিহাসে। প্রশ্ন হচ্ছে এখানে আসলে আমি সবাইকে সম্বোধন করে বলতে চাই, যারা জামাত ইসলাম করেন তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা আমার এই ভিডিওটা দেখবেন, ছাত্র শিবিরের ভাইদের আহ্বান জানাবো আপনারা দেখবেন, যারা ইসলামী আন্দোলন চরমনাই করেন তাদেরকেও জানাবো আপনারা দেখবেন, যারা অন্য আর যত ধরনের ইসলামী দল করেন তারাও দেখবেন, পাশাপাশি যারা বিএনপি করছেন তাদেরকেও উদাত্ত আহ্বান জানাবো যে আপনারাও, এবং এনসিপির ভাইরাও আপনারা আমার এই ভিডিওটা যদি সম্ভব হয় দেখবেন। আমি সকলের কল্যাণকামী হয়ে দেশের একজন নাগরিক হয়ে কোনো প্রকার পক্ষপাত ছাড়াই আমি 2 ধরনের আলোচনাই করব। আজকে এই গণতান্ত্রিক নির্বাচনের যে ফলাফল সেটির উপর সংক্ষিপ্ত কিছু বিশ্লেষণ, এবং যারা গণতন্ত্রের রাজনীতি করতে চান তাদের জন্য কিছু পরামর্শ আমার জায়গা থেকে। পাশাপাশি যারা মনে করেন যে না, এই গণতান্ত্রিক যে ব্যবস্থা, এই ব্যবস্থার মাধ্যমে আসলে বিজয় সম্ভব নয়, তাদের জন্য কিছু পরামর্শ আমি দিব। তো প্রথমত আমরা একটু বিশ্লেষণ করি
গণতন্ত্রের যারা রাজনীতি করেন, বিশেষ করে বাংলাদেশ বা পাকিস্তান বা ভারতে দীর্ঘদিন থেকে জামাত ইসলামী সবচেয়ে পুরাতন দল হিসেবে গণতন্ত্রের রাজনীতি করে আসতেছে। জামাত ইসলামের জন্য বা এই ধরনের যারা গণতন্ত্রের রাজনীতি করেন এরকম ইসলামপন্থী দলের জন্য বিজয় অর্জন এই গণতান্ত্রিক সিস্টেমে কোনো দিনই কেন সম্ভব নয়? কখনোই কোনো দিনই সম্ভব নয়। কেন? প্রথমত এখানে অলরেডি কয়েকটা বিষয়ের আপনারা আলোচনা করেছেন ফেসবুকে বিভিন্নভাবে, কিন্তু আমি দু একটা পয়েন্ট বলে দিই। তো আপনি বলবেন যে না, আপনারা শুধু হতাশার কথাই বলেন, তাহলে কাজের কথাও বলবো। শুধু হতাশার কথা বলবো যে গণতন্ত্র হারাম শিরক, এইগুলো আপনাকে নিরাশ করে দেবো সেটি নয়। যারা গণতন্ত্রের রাজনীতি করতে চান তাদের জন্য পরামর্শ বা কাজের কথা থাকবে ইনশাআল্লাহ। তো প্রথমত কেন সম্ভব নয়, দুটো পয়েন্টে আমি আলোচনা করতে চাই। এক নম্বর হচ্ছে কাল্ট ফিগার। একজন ব্যক্তিকে ক্যারিশমাটিক লিডারশিপ মেনে তার অধীনে জোয়ার তৈরি করা। ক্যারিশমাটিক লিডারশিপ ছাড়া পৃথিবীতে শুধু গণতান্ত্রিক রাজনীতি নয়, কোনো বিপ্লবী কোনোদিন সাকসেসফুল হয়নি। তো ক্যারিশমাটিক লিডারশিপ যার কাল্ট ফিগার, আপনারা যারা ফ্যাসিজমের বিরুদ্ধে বলেন তারা বলেন যে কোনো কাল্ট ফিগার যেন তৈরি না হয়, কিন্তু আসলে কাল্ট ফিগার তৈরি না করলে আপনি রাজনীতি করতে পারবেন না। তাহলে আওয়ামী লীগের জন্য কাল্ট ফিগার কি? শেখ মুজিবুর রহমান। তাকে অবিসংবাদিত নেতা বানিয়ে তাকে মর্যাদার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়ে তার আদর্শে আদর্শিত হওয়ার প্রেরণা জাগরিত করে তার নামে রাজনীতি করা, একটা নির্দিষ্ট কাল্ট ফিগারের তৈরি করে তার অধীনে রাজনীতি করা। যারা বিএনপি রাজনীতি করে তাদের জন্য কাল্ট ফিগার শুধু একটা নয়, দুইটা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম প্রেসিডেন্ট, এবং বেগম খালেদা জিয়া। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি আমাদের অতীতে চলে যাওয়া যারা রাজনীতিবিদ ছিলেন তাদের সকলের কোনো অকল্যাণ থাকলে আল্লাহ সেটি ক্ষমা করুক এবং তাদেরকে জান্নাতবাসী করুক। তাদের বিষয়ে আমরা কল্যাণের ধারণা রাখি। তো তাদের দুইটা কাল্ট ফিগার, ফলত এই দুইটাকে তাকদিস করার মাধ্যমে তারা তাদের রাজনীতি পরিচালনা করে। এই জায়গায় অন্য ইসলামী দলের তো সমস্যা আছে। জামাত ইসলামের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জামাত ইসলামের যে কাঠামো, এই কাঠামোতে কখনোই কাল্ট ফিগার তৈরি হওয়া সম্ভব নয়। কেন? এখানে ক্যাডার ভিত্তিক যোগ্যতার ভিত্তিতে এখানে রাজনীতি হয়। কেউ খুব ভালো এই জন্য তার ছেলে রাজনীতিতে আসবে, এরকম কোনো ব্যবস্থাপনা এখানে নাই। এটা একটা ভালো দিক, কিন্তু কাল্ট ফিগার তৈরি না হলে গণতান্ত্রিক রাজনীতিতে আপনি সাকসেসফুল হতে পারবেন না। একজন ক্যারিশমাটিক লিডার লাগবে। যেমন এখন এনসিপির যারা রাজনীতি করতেছে তাদের মধ্যেও কিন্তু এখন পর্যন্ত কোনো একজন ক্যারিশমাটিক লিডার তৈরি হয়ে ওঠেনি যে সেই একজনের অধীনে সারা দেশের মানুষ একত্রিত হবে। আপনি যে কোনো বিপ্লব পৃথিবীতে দেখেন, পাকিস্তানের ইমরান খানের দিকে দেখেন অথবা ইরানের আয়াতুল্লাহ আল খামেনির দিকে দেখেন, যেখানেই দেখেন সেখানে একজনকে সবচেয়ে মহান এবং বড় করে তুলে ধরা হয় এবং তার পিছনে মানুষ একত্রিত হয়। এই জুলাইয়ের যে যেটিকে আপনারা গণ অভ্যুত্থান বলতেছেন, এটি বিপ্লবে পরিণত না হওয়ার সবচেয়ে বড় আরেকটি কারণ হচ্ছে এই জুলাই একক কোনো নেতা ছিল না। যদি একক নেতা থাকতো এবং একক আদর্শে আদর্শিত বিশাল কর্মী বাহিনী থাকতো, তাহলে ওইটা কিন্তু অভ্যুত্থান না হয়ে বিপ্লবে পরিণত হয়ে যেত। এবং আজকে কিন্তু আপনাকে আবার নির্বাচন দেওয়া লাগতো না। যেমন আহমাদ আশ-শারাকে নির্বাচন দিচ্ছে, আর অন্তর্বর্তীকালীন সরকারি 5 বছর 6 বছর দেশ পরিচালনা করতেছে। কেন? এখানে একক নেতৃত্বের অধীনে সবাই একত্রিত হয়েছে এবং তার প্রতি আস্থা রেখে, ঠিক আছে, তার অধীনে তার আদর্শে আদর্শিত হয়ে একদল কর্মী বাহিনী তৈরি হয়েছে। তাহলে যারা ইসলামের নামে রাজনীতি করতেছেন তাদের তো কোনো কাল্ট ফিগার নাই, আবার তারা শত মত আর দলে বিভক্ত, কত ফতোয়া তার হিসাব নাই। এর কাছে ও বিভ্রান্ত, ওর কাছে ও ভ্রান্ত, ওর কাছে ও বেদাতি, ওর কাছে ও শিরক। এগুলোর মধ্যে অবশ্যই কিছু সত্যতা কিছু থাকবে না তা নয়। কিন্তু আমি সরাসরি আজকের আলোচনা কিন্তু আমি সরাসরি আপনাদের যে একজন ইসলামিক স্কলার সেই হিসেবে কিন্তু আলোচনা করতেছি না। আজকে বিশ্লেষণ করছি জাস্ট একজন গণতন্ত্রের রাজনীতির একজন কোর দেশের নাগরিক হিসেবে একটু বিশ্লেষণ করতেছি। দ্বিতীয় যেটি বড় বাধা যারা ইসলামের নামে রাজনীতি করছেন, তো ইসলামের নামে রাজনীতি করার প্রথম বাধা কি বললাম? যে আপনাদের কোনো কাল্ট ফিগার তৈরি হওয়া সম্ভব নয়, ঠিক আছে। জামাত ইসলামের নিজের ফ্রেমের কারণে সম্ভব নয়। আর ইসলামী দলগুলো সব বিভিন্ন মাযহাব, মতবাদ, আদর্শে একজনের কাছে আরেকজন কাফের, আরেকজনের কাছে আরেকজন শিরক, মুশরিক। ফলত এখানে কেউ একক নেতৃত্বের অধীনে এসে একত্রিত হবে সেটার কোনো পসিবিলিটি নাই বললেই চলে। আর ওই পসিবিলিটি যদি না থাকে কোনো দিন আপনি ক্ষমতায় যেতে পারবেন না। এটা জাস্ট ফুল স্টপ, নোট ডাউন করে রাখবেন। যারাই আপনার ইসলামের নামে রাজনীতি করতেছেন, গণতান্ত্রিক করেন, অগণতান্ত্রিক করেন। 2 নাম্বার ডিপ স্টেট, যেটা আপনারা খুব ভালোভাবে এই 2026-এর ইলেকশনের পরে দেখলেন যে
কারচুপি এবং ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যে ডিফারেন্স, যে পার্থক্যটা, যে কারচুপি মানে দিনের বেলায় গিয়ে ভোট কেন্দ্র দখল করা, ঠিক আছে, ভোট কেন্দ্র দখল করে জাল ব্যালট বাক্স ভরা, এটা হয়নি। কিন্তু ইঞ্জিনিয়ারিং, ফলাফল ঘোষণা, ইঞ্জিনিয়ারিং। তো ডিপ স্টেট যে শুধু ফলাফল ঘোষণা ইঞ্জিনিয়ারিং করবে বিষয়টি কিন্তু সেরকম নয়। ডিপ স্টেট আরও বহু ক্ষেত্রে তাদের প্রভাব থাকে। ডিপ স্টেট মানে ছায়া রাষ্ট্র। ছায়া রাষ্ট্র যদি আপনি আরও ভালোভাবে বুঝতে চান তাহলে বুঝতে পারবেন যে ডক্টর ইউনূস কেন সাকসেসফুলি কাজ করতে পারেন, কেন বাংলাদেশের যে ডিপ স্টেট এইটা তাকে সাকসেসফুলি কাজ করতে দেয় না। প্রতিটা রাষ্ট্রের ডিপ স্টেট থাকে, আমেরিকারও ডিপ স্টেট আছে। তো ওই ডিপ স্টেটের সক্ষতা শুধু জনসমর্থন দিয়ে হয় না। যেটা আমি বহুবার বলেছি যে আপনাদের 16 কোটি মানুষের ভোটের মূল্য প্রথম আলোর কাছে একটা খড়ের টুকরাও নয়। এই কথাটা আপনারা আমার বহু বক্তব্য শুনেছেন। কেন বলেছি এটা? কেন প্রথম আলো হচ্ছে ডিপ স্টেটের পার্ট, ঠিক আছে? তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে ডিপ স্টেট মানে আপনারা সব 16 কোটি মানুষ ভোট দিয়ে দিলেন আর ডিপ স্টেট পরিবর্তন হয়ে গেল, এটা কিন্তু না। ডিপ স্টেট মানে বহু বাইরের এমবেসি, তাদের সাথে যোগাযোগ, দেশের মধ্যেকার অসংখ্য প্রতিষ্ঠান যেমন আর্মি, সেনাবাহিনী, ঠিক আছে, এস্টাবলিশমেন্টের মধ্যে যারা আছে, বড় বড় ব্যবসায়ী, এর মধ্যে মাফিয়ারাও থাকে, ঠিক আছে। এক কথা স্থায়ীভাবে যারা দেশের স্টেক হোল্ডার, বড় বড় শক্তিশালী প্রতিষ্ঠান, মিডিয়া হতে পারে, তো তাদের যতক্ষণ আপনি আস্থা অর্জন না করতে পারবেন বহির্বিশ্বের সেনাবাহিনীর, দেশের অভ্যন্তরের শক্তিশালী প্রতিষ্ঠানের, ততক্ষণ 16 কোটি মানুষ ভোট দিলেও আপনি ক্ষমতা আসতে পারবেন না। এটা গণতন্ত্রের নিয়ম, গণতন্ত্রের একটা সিস্টেম, আপনাকে আসতে দেওয়া হবে না। এই সিস্টেম, এই কাঠামো যতদিন থাকবে ততদিন এটাই ঘটবে। তাহলে আপনাকে আস্থা অর্জন করতে হবে তাদের। তো সেক্ষেত্রে এখন আপনি বলবেন যে ভাই আপনি তো শুধু হতাশ করেন গণতন্ত্রের বিষয়, তাহলে যারা গণতন্ত্রের রাজনীতি করতে চায় তাদের কি কোনো আশার জায়গা নাই? আছে। যারা গণতন্ত্রের রাজনীতি করতে যান তাদের জন্য আজকে আমি নিরেট একদম খালেস অন্তরে একটা পরামর্শ দিই। গণতন্ত্রের রাজনীতি করেন, ইসলামের নামে গণতন্ত্রের রাজনীতি করলে কোনো দিন সাকসেসফুল হতে পারবেন না। ইসলামকে শুধু দাওয়ার জায়গায় রাখেন, শুধু দাওয়াতের জায়গায় রাখেন। এবার রাজনীতি করেন, আপনি বলবেন তাহলে তো আপনি ইসলামকে রাজনীতি থেকে দূরে করে দেন। দূরে করতেছিলেন, আপনি তো মুসলমান। যারা বিএনপির জয়লাভ করলো তাদের মধ্যে কয়জন হিন্দু আছে? আপনি খুঁজে দেখেন, দেখি কয়জন হিন্দু আছে। জামাতের তো একজন হিন্দু ছিল। তাহলে বিএনপির যতজন বিজয় লাভ করলো তাদের 99% মুসলমান। শুধু কি মুসলমান, আমি এমন 2-1জনকে চিনি যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, অন্য মানে গণতন্ত্র বাদে অন্য আর সকল বিষয়ে সর্বোচ্চ বিশুদ্ধ আকীদা লালন করে।